Good evening, শুভ সন্ধ্যা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। ইউ আর ওয়াচিং আন একাডেমি। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। খুব সুন্দর সিরিজ আমাদের চলছিল, খুব পপুলার সিরিজ যার নাম মিশন খাকি। হয়তো ফেব্রুয়ারিতে কন্ডাক্ট করাতে পারিনি, তবে এন্ডিং এসে নিচ্ছি ক্লাস। হোপফুলি অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর একটি পর্ব হবে। সো আমি সকলকে রিকোয়েস্ট করবো ওয়াচ টিল এন্ড, শেষ অবধি সবাইকে দেখতে হবে। শুরু হবে আমাদের আজকে মিশন খাকি ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই এর পিওয়াইকিউ বেসড একটা মক টেস্ট সেশন। তো শুভ সন্ধ্যা সবাইকে, ভেরি গুড ইভিনিং। সবাই শুনতে পাচ্ছ তো? আকাশ, আকাশ, মৌসুমি, ওকে, আকাশ কর, আকাশীর, আচ্ছা সবাই রয়েছে আজকে, খুব ভালো, ভেরি গুড। আমার শরীরটা খুব একটা ভালো না গো, যদি মানে না থাকতো, শিডিউল না থাকতো, আমি হয়তো আজকে ক্লাসই নিতাম না। আচ্ছা শুরু করবো আমি আজ আমাদের আজকের সেশন। কি ব্যাপার, আজকে কি নোটিফিকেশন যায়নি বোধহয়, এত ছাত্রছাত্রীর সংখ্যা কম। ঠিক আছে, আমি পিডিএফটা ইম্পোর্ট করে নিই, এখনই শুরু হবে, ওয়েট, গিভ মি 1 মিনিট। আমার কাছে আজকে মেসেজ আসেনি, আমার কাছে এমনি ক্লাস শুরুর আগে যে মেসেজটা আসে না আধা ঘন্টা আগে, যে তোমার লাইভ ক্লাস এখন, সেই যে মোবাইলে যে টেক্সট মেসেজের কথা বলছি, আমার কেউ টেক্সট আসেনি, আশা করি তোমাদের এসেছে। আই থিঙ্ক আসেনি কারোর। ওকে আকাশ, ধন্যবাদ, দেখছি। আচ্ছা নোটিফিকেশন এলো বলছে, তো কই আমার কাছে আসেনি। আচ্ছা যাই হোক, আসা না আসা পরের ব্যাপার, যে কয়েকজনই আছি আমরা শুরু করি আমাদের আজকের সেশন। ওকে, সবাই খুব মন দিয়ে শুনবে, ওকে। আমি শেষ অবধি দেখবো কে কত স্কোর করবে। আজকে এই সিরিজটা তো খুব পপুলার একটা সিরিজ, অনেকদিন পর আমি সবাইকে একসঙ্গে আজকে প্ল্যাটফর্মে পেলাম। তো আমি আজকে দেখবো যে কে কত স্কোর করতে পারো। ওকে, শুরু করছি সেশন। পিওর জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস এর উপরে এমসিকিউস থাকবে, তোমাদেরকে একে একে আমি জিজ্ঞেস করবো। ওকে, সমস্ত স্পেশাল ক্লাস দেখার জন্য তোমরা ফলো অপশনে ক্লিক করে নিতে পারো। ফলো অপশন, এই যে আনএকাডেমি অ্যাপে আলামিন রহমান সার্চ করলে এই যে ফলো সবুজ বাটনে তোমরা ক্লিক করলে এবং সমস্ত স্পেশাল ক্লাসগুলোকে সি অল করলে, প্রিভিয়াস আমি মিশন খাগিতে খুব সাকসেসফুল সিরিজ করে রেখেছি, তোমরা একে একে সেগুলোকে ওয়াচ করে নিতে পারবে। জাস্ট ফলো করে এই যে স্পেশাল ক্লাসের এখানে সি অল করবে, অর্থাৎ সমস্ত স্পেশাল ক্লাস লিস্ট আকারে তোমার সামনে ওপেন হবে। সেখান থেকে তুমি এক এক করে নাম্বারিং করা আছে, 25টা অব্দি নাম্বারিং করা আছে, একবার দেখে নেবে। ওকে, এবং যারা ফার্স্ট টাইম ক্লাস করবে তাদের অনেক সময় যদি এরকম পপ আপ আসে যে এন্টার অ্যান্ড ইনভাইট কোড টু আনলক ইউর ফ্রি প্ল্যান, তো সেক্ষেত্রে ইনভাইট কোড হচ্ছে আলামিন 9 আমিন। এই কোডটা ব্যবহার করে তোমরা তোমাদের ফ্রি প্ল্যানটি অ্যাক্টিভেট করতে পারো। বিকজ এই যে ক্লাসটি বলা হয়ে থাকে যে স্পেশাল ক্লাস, তো এই স্পেশাল ক্লাস অ্যাবসলুটলি ফ্রি হয়ে থাকে, তাই না? এই স্পেশাল ক্লাস অ্যাবসলুটলি ফ্রি হয়ে থাকে, তো তার জন্য এই ফ্রি প্ল্যানটা দিয়ে আনলক করবে। শুরু হচ্ছে আমাদের আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন দেওয়া হবে স্ক্রিনে, দেখো। প্রতিটা প্রশ্নের জন্য 15 সেকেন্ড করে সময় দিচ্ছি। সবাই পোলের মাধ্যমে অ্যান্সার দেবে, কেউ কিন্তু চ্যাটে অ্যান্সার দেবে না। সুমিত রায় প্রথমত চ্যাটে অ্যান্সার দিয়েছো, আর দ্বিতীয়ত ভুল হয়েছে। আমি কারোর থেকে মানে চ্যাটে অপশন চাইছি না, সবাই এভরিওয়ান ইউজ পোল। আমাদের প্রশ্ন কি ছিল? রাষ্ট্রপতির পদচ্যুতি ভারতীয় সংবিধানের কত সংখ্যক আর্টিকেলে বর্ণিত রয়েছে? আচ্ছা 60% আমি কারেক্ট অ্যান্সার পেয়েছি। কেউ কি বলবে যে রাষ্ট্রপতির উপস্থিতি কত সংখ্যক আর্টিকেলে বর্ণিত হয়েছে? যে একটা রাষ্ট্রপতি থাকবে, অর্থাৎ প্রেসিডেন্টের উপস্থিতি কত সংখ্যক আর্টিকেলে বর্ণিত হয়েছে? বেস্ট অফ লাক, ইয়েস বলো। কত সংখ্যক আর্টিকেলে রাষ্ট্রপতি, মনে রাখবে আর্টিকেল 52, 52 সংখ্যক আর্টিকেলে রাষ্ট্রপতির উপস্থিতির কথা বর্ণিত হয়েছে। এটা কোন পার্টের মধ্যে পড়ে? সংবিধানের কোন পার্টের মধ্যে পড়ে? মনে রাখবে সংবিধানের পার্ট 4-এ গেল তো পার্ট 4-এর এ ডিপিএসপি, তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস, তারপরে পার্ট 5। এই যে পার্ট 5 আমরা যে অংশটা পড়বো, অর্থাৎ পঞ্চম অংশে, এই পঞ্চম অংশে তোমরা লক্ষ্য করবে 52 থেকে 78 সংখ্যক ধারাতে, 52 থেকে 78 সংখ্যক যে আর্টিকেল রয়েছে, এই জায়গায় কি বর্ণিত হয়েছে?
এই 52 থেকে 78 সংখ্যক আর্টিকেলে আমরা কি প্রত্যেকে মনে রাখবো কেন্দ্রীয়, আমরা ডিটেলটা খুব জানার চেষ্টা করি, এ তো ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত হয়েছে 52 থেকে 78 সংখ্যক আর্টিকেলের মধ্যে। এইভাবে তোমরা মাথায় রাখবে আমাদের যে আর্টিকেল 52 রয়েছে সেটি রাষ্ট্রপতির উপস্থিতির কথা ঘোষিত করে। আর রাষ্ট্রপতির সংবিধান ভঙ্গের কারণে যদি রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়, সেই যে পদ্ধতি বা এই অপসারিত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে কি বলা হয়? ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট ইমপিচমেন্ট তো এই রাষ্ট্রপতির এই যে অপসারিত হওয়ার যে পদ্ধতি, যাকে আমরা ইমপিচমেন্ট বলি, 61 সংখ্যক আর্টিকেলে বর্ণিত হয়েছে। অপশনস এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আর্টিকেল 54টা কি হবে এভরিওয়ান? আর্টিকেল 54 কি হবে? ইলেকশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ হ্যাঁ, আর্টিকেল 52 তো রাষ্ট্রপতির উপস্থিতি, আর্টিকেল 61 ইমপিচমেন্ট, আর্টিকেল 54 হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। মাথায় রাখবে এখানকার আর্টিকেলগুলো একটু ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম উপহ্রদ? খুব সহজ প্রশ্ন, সহজতর প্রশ্ন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব উত্তর দেওয়ার জন্য। অপশন: উলার হ্রদ, চিল্কা হ্রদ, কাস্পিয়ান সাগর, লোকটাক হ্রদ। নিম্নের কোনটি ভারতের বৃহত্তম উপহ্রদ? উপহ্রদ এটাকে আমরা খুব সুন্দর একটা নাম দিয়ে আমরা ডিনোট করে থাকি, লেগুন। তোমরা অনেক সময় নাম শুনে থাকবে যে এটা কিন্তু একটা লেগুন বলা হয়, লেগুন মানে হচ্ছে উপহ্রদ, তাই না? তো আমাদের সঠিক উত্তর ছিল চিল্কা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখি 57% কারেক্ট অ্যান্সার হয়েছে, মাত্র 57% কারেক্ট অ্যান্সার হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চিল্কা হ্রদ। ও হ্রদ হয়ে গেল কেন? হাই দেখো, হ্যাঁ যাই হোক, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এই চিল্কার অবস্থান কোথায়? চিল্কার অবস্থান আমরা কি মনে রাখবো? ওড়িশাতে। কোথায়? ওড়িশা। আচ্ছা, লোকটাক হ্রদের অবস্থান কোথায়? একসময় পিএসসি মিসলেনিয়াসে কোশ্চেন ছিল লোকটাক হ্রদের অবস্থান আর উলার হ্রদের অবস্থান। উলারটা আমরা পরবর্তীতে জানবো, আগে আমরা জানি লোকটাক হ্রদ কোথায় অবস্থিত। লোকটাক হ্রদ মাথায় রাখবো মণিপুর, মণিপুর, মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি জানি উলার হ্রদ বা উলার লেক, উলার হ্রদ কোথায় অবস্থিত? এটা কিন্তু স্বাদু জলের হ্রদ, তাই না? খুব বড় স্বাদু জলের হ্রদ, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এইগুলো আমরা মাথায় রাখবো। তাহলে অপশনস আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা মাথায় রাখবো। উপকূলীয় লেগুন কিন্তু, ইয়েস, সুইট ওয়াটার লেক উলার বৃহত্তম। নাইডু ট্রফি নিম্নের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? একদম ডাব্লিউপি বেস্ট কোশ্চেন্স, মানে যেমন হওয়া উচিত, কিছু স্পোর্টস রিলেটেড কোশ্চেন, কিছু লেক রিলেটেড, সেইভাবে আমি স্ট্যাটিক পোর্শনটাকে তৈরি করেছি। দেখো, হাই দেখো, এত কম অ্যান্সার কেন? কি প্রশ্ন? নাইডু ট্রফি জানতে চেয়েছিল। নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? নাইডু ট্রফি কি অ্যান্সার দিলে? দাবা হয় কারেক্ট অ্যান্সার, চেস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাত্র 16% বোধহয় আমি সঠিক উত্তর পেয়েছি, নাইডু ট্রফি। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? যে নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে দাবা। এই জায়গায় কারো কোনো জিজ্ঞাস্য? এখানে কারো কোনো জিজ্ঞাসা? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলবে কোনো বুঝতে সমস্যা হলে বা কিছু হলে। আর কিছু বলতে পারবে? এই যে নাইডু ট্রফি, অর্থাৎ আমরা যদি কথা বলি দাবা, দাবার সঙ্গে সম্পর্কিত কয়েকটা অ্যাওয়ার্ডের কথা বলতে পারবে? যে দাবা খেলার সঙ্গে আর, এক মিনিট, মিনাজুল স্যারের মা বলে একবার দেখতো।
হ্যাঁ, আমি যেখানে ছিলাম একবার, কোথায় ছিলাম, আই থিঙ্ক আমরা দাবাতে ছিলাম। একবার যদি বলো, খুব পপুলার একটা নাম তোমরা শুনবে, খৈতান ট্রফি, মাথায় রাখবে। খৈতান ট্রফি এটাও কিন্তু দাবার সঙ্গে সম্পর্কিত। খৈতান ট্রফি, আমি এটাই বলতে চাইছিলাম। খৈতান ট্রফি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন এখানে মিস করে গেলাম। এই যে চিল্কা, চিল্কা কি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ইয়েস অর নো? আমি আবার ব্যাকে আসলাম। এনিওয়ান? এই যে চিল্কা কি ইউনেস্কো কর্তৃক কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকা দখল করতে পেরেছে? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর হচ্ছে হ্যাঁ। এটা কিন্তু ইউনেস্কো কর্তৃক একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ বিশ্ব যে ঐতিহ্যবাহী স্থানও কিন্তু বটে এই কোথায়? আমাদের চিল্কা। হ্যাঁ, মাথায় রাখবে। নেক্সট, এইটা দেখে মাথায় পড়লো। হ্যাঁ, এইটা একসময় ডাব্লিউবিসিএস পরীক্ষাতে দিয়েছিল, কোশ্চেন নাম্বার 4 অন ইউর স্ক্রিন। খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, একবার দেখো। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে নিম্নের কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন, তো এটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা দেওয়া হয়েছে। কিসের জন্য? দেখো, বেশ কয়েকটা সুন্দর সুন্দর অপশনস রয়েছে। একবার যদি আমরা দেখি, বাঘ সংরক্ষণের জন্য, ম্যানো ম্যানোগ্রোভ অরণ্য, সুন্দরী গাছ, নাকি জীববৈচিত্র্য। মাথায় রাখবে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা ম্যানোগ্রোভ অরণ্যের জন্য, বা ম্যানোগ্রোভ যে বনভূমি আমরা দেখতে পাই সুন্দরবনে, তার জন্যই কিন্তু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এখন যদি আমরা কথা বলি পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা? এনিওয়ান? পশ্চিমবঙ্গে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কত? পশ্চিমবঙ্গের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, পশ্চিমবঙ্গের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে কত? দুটি। একটা হচ্ছে এই সুন্দরবন, আর একটা হচ্ছে, আরেকটা তোমরা এর সঙ্গে গুলিয়ে ফেললে, রামসার সাইটের সঙ্গে গুলিয়ে ফেললে। বলেছিলাম রামসার সাইটও দুটো, একটা পূর্ব কলকাতার জলাভূমি আর একটা সুন্দরবন। সিমিলারলি যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে, একটা হচ্ছে নর্থ বেঙ্গলে দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে রয়েছে না আমাদের, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আর এই সুন্দরবন, এই দুটো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে আরেকবার, যদি পশ্চিমবঙ্গের বিশ্ব ঐতিহ্যবাহী সাইট বলে সেটা হচ্ছে দুটো। যদি পশ্চিমবঙ্গের রামসার সাইটের সংখ্যা বলে, রামসার সাইট যেটা তোমার ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স পাই যে জলাভূমিটাকে, রামসার সাইট, তো সেটাও হচ্ছে, এটাও ডাব্লিউবিসিএস এক সময় ছিল, যে পূর্ব কলকাতার জলাভূমিটা এক সময় ছিল, আমার মনে নেই কোন ইয়ারে, ঠিক কোশ্চেনটা এরকম ছিল যে যে পূর্ব কলকাতার জলাভূমি এটা সম্প্রতি কিসের পেয়েছে, অ্যান্সার ছিল মোটামুটি রামসার সাইট। এরকম কিছুর উপর দিয়ে কোশ্চেনটা ছিল আর কি। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতার জলাভূমিটা রামসার সাইট, আর ভারতে বর্তমান টোটাল রামসার সাইটের সংখ্যা হচ্ছে 42টা। 42টা হচ্ছে রামসার সাইট। আচ্ছা, হ্যাঁ, হ্যালো। তাহলে এই জায়গায় বোঝা গেছে 42টা। নিম্নের, আজকে অনেক কোশ্চেন রয়েছে, আমি একটু ধীরে ধীরে এগোচ্ছি, আমার একটু শরীরটা খারাপ, তবে প্রত্যেকটা তথ্য সমৃদ্ধ কোশ্চেন ভালো করে দেখো, খুব মজা লাগবে। আচ্ছা, দিব্যেন্দু প্রশ্ন করছে, দাদা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে, প্লিজ একটু জানবেন। রেলওয়ের গ্রুপ ডি এক্সামের ডেটটা আমি জানি না গো। এনটিপিসিটা চলছে, আলিফুল বলছে এনটিপিসি এক্সাম 8 মার্চ পড়েছে। অল দ্য বেস্ট আলিফুল, ভালো করে দেখো। আমরা 5-এর কোশ্চেনটা এবার একবার নজর রাখি, একবার পর থেকে 5-এর কোশ্চেন দেখো। কেউ চ্যাটে অ্যান্সার দেবে না, এভরিওয়ান। নিম্নের কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? নিম্নের কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? অপশনস হচ্ছে মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নাকি লালমোহন ঘোষ। নিম্নের কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আমি তোমাদের ডাব্লিউবি একটা কোশ্চেন আমার মাথায় হঠাৎ করে মনে পড়ছে, দেখো তো আমি ঠিকঠাক মনে করতে পারছি কি। কনস্টেবলদের কোশ্চেন ছিল এরকম যে ভারতের প্রথম জাতীয় আয় কে নির্ধারণ করেছিলেন, মনে পড়ছে কিছু? ভারতের কিছু জাতীয় আয় কে নির্ধারণ প্রথম কে করেছিলেন মনে পড়ছে? তখন অ্যান্সার কি হবে? আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় আয় কে প্রথম নির্ধারণ করেন? অ্যান্সার কি হবে? ভারতের জাতীয় আয় কে প্রথম নির্ধারণ করেছিলেন? তিনি হলেন দাদাভাই নওরোজি, অর্থাৎ এই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা আমাদের ডাব্লিউইপি প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করেছিল এই সেম জিনিসটা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। 1951 সালে প্রথমবারের মতো এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল নিম্নের কোথায়? ভেরি গুড কোশ্চেন। কোশ্চেন হচ্ছে 1951-এ ফার্স্ট টাইম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল নিম্নের কোথায়? ম্যানিলা অর্থাৎ ফিলিপিন্স, ব্যাংকক অর্থাৎ থাইল্যান্ড, নাকি নিউ দিল্লি ভারত, নাকি ওপরের কোনোটাই নয়? সঠিক উত্তর কি হবে? এই তোমরা অনেকে ওয়্যারলেস অপারেটর নিয়ে আমাকে ইদানিং জিজ্ঞেস করছো, এবং সত্যি বলতে আমি অসুস্থতার কারণে ওয়্যারলেস অপারেটরের যে নোটিফিকেশনটা সেটাই আমি আজ পর্যন্ত দেখিনি। যদি ক্লাসের শেষে সম্ভব হয় আমি নোটিফিকেশনটা দেখি, সিলেবাস কি রয়েছে আমি কিচ্ছু জানি না ওয়্যারলেস অপারেটর। আমি এখনো মানে নিজের জান নিয়ে টানাটানি বেঁধে গেছি এরকম একটা অবস্থা, যে কারণে আমি আর কিচ্ছু দেখার সময় পাইনি। অপশানস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাথায় রাখবে যখন প্রথম এই যে এশিয়ান গেমস এটা আয়োজিত হয় নিউ দিল্লি অর্থাৎ ভারতে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা, আমি এবারে আস্তে আস্তে পরের কোশ্চেনে যাচ্ছি, বাট কেউ পোল ব্যবহার করবে, সবাই কেউ চ্যাট ব্যবহার করবে না। কোশ্চেন নাম্বার 7 বলছে মারিও ড্রাগি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? না বলতে পারলে আজকে হয়েছে। একদম রিসেন্ট কোশ্চেন এবং খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সম্প্রতি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ, সম্প্রতি খুব চর্চাতে এবং সংবাদ শিরোনামে। প্রশ্ন হচ্ছে মারিও ড্রাগি, কোশ্চেন নাম্বার 7, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তর ছিল আমাদের অপশনস বি, ইতালি। আচ্ছা, ইতালির ক্যাপিটাল আমরা শুনবো, ইতালির কারেন্সি আমরা শুনবো। আচ্ছা, ক্যাপিটাল হচ্ছে রোম, কারেন্সি হচ্ছে ইউরো। 6 নম্বর প্রশ্নটা আর একবার, আচ্ছা 6 নম্বরটা আর একবার দেখাবো। কি ছিল? বলছে 1951 সালে প্রথমবারের মতো এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল নিম্নের কোথায়? সঠিক উত্তর ছিল নিউ দিল্লি। নিউ দিল্লিতে 1951-এ এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল। ডান এই জায়গায় প্রত্যেকের? গঙ্গা উৎসব 2020 কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, আয়োজন করেছিল নিম্নের কোন সংস্থা? গঙ্গা উৎসব 2020 যে গঙ্গা উৎসব আয়োজন করেছিল কোনটি? হ্যাঁ, প্লাস সাবস্ক্রিপশন নিলে ব্যাচের সাথে ক্লাস করতে পারবে অনগোয়িং, বাট যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাকে রেকর্ডেড দেখে নিতে হবে। বোঝাতে পারছি? যেহেতু ব্যাচটা এই 2 মাস 2.5 মাস ধরে চলছে, তো এই 2-2.5 মাসের মনে করো 40টা ক্লাস আছে, তো সেগুলোকে তোমার রেকর্ডেড দেখে নিতে হবে। আর আমি 5 দিন প্লাসে পড়াই, তো ওইগুলো সব রেকর্ডেড দেখে নিতে হবে। অনগোয়িং যেগুলো হবে সেগুলো লাইভ দেখতে পাবে, এই আর কি। আচ্ছা, অপশনস আমরা দেখি। এনএমসিজি ফুল ফর্মটা একবার শুনি। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনএমসিজি গঙ্গা উৎসব আয়োজন করেছিল। আচ্ছা, নেক্সট, সমস্ত ফ্রি স্পেশাল দেখার জন্য এই ফলো করে নেবে, যেটা এই ফলো বাটন, এবং সি অল করলে তো স্পেশাল ক্লাসগুলো ওপেন হবে। আর ডাব্লিউবিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো। অ্যান্ড আলামিন 9 কোড ব্যবহার করলে তোমরা 10% ছাড় পাবে। আর 3 মাসের জন্য যারা ডাব্লিউইপির জন্য প্রিপারেশন নেবে আমি তাদেরকে সাজেস্ট করবো 3 মান্থের সাবস্ক্রিপশন নিতে। অর্থাৎ তোমার যদি একটা মেন্টর, একটা গাইডের প্রয়োজন হয় দেন সাবস্ক্রাইব করো। আর নিজে পড়েও কিন্তু পাস করা যায়, এমন না যে সাবস্ক্রিপশন নিলেই আমার কোয়ালিফাই হবে, আদারওয়াইজ হবে না, এটা কিন্তু ভুল তথ্য। যদি তুমি নিজেও পড়তে পারো গুড,
অ্যান্ড যদি তুমি চাও যে আমি কনসিস্টেন্ট, অনেক সময় হয় না যখন তুমি একটা সাবস্ক্রিপশন দিতে তোমার মাথায় একটা অটোমেটিক একটা প্রেশার কাজ করবে যে না আমার পয়সা দিয়ে পড়ছি, আমার তোমার প্রতিটা ক্লাস টাইমলি জয়েন করতে হবে। তো সেই থটটাও কিন্তু তোমার মধ্যে কাজ করবে। সো যদি নেওয়ার ইচ্ছা থাকে প্রত্যেকের, তো নিতে পারো 3 মাসের সাবস্ক্রিপশন। 3 মাসে এখনো বোধহয় 4,200 টাকা আছে, বাট এটা এই মার্চের 1 তারিখ থেকে এটা শুনছি 10%টা কমে 5% হয়ে যাবে। সো দ্যাট মিনস তখন আবার একটু বেড়ে যাবেই। তো যদি সম্ভব হয় নিতে পারো। কেন বাড়ে অনেকের এটাকে সার্ভার কস্ট বাড়ে, যে যখন লার্নার বাড়ে এই আর কি। তো এই হচ্ছে বিষয়। তো গেট সাবস্ক্রিপশনে ক্লিক দেবে অ্যাপে, যার পরে এই যে 3 মাস ক্লিক করবে, এই যে তোমাদের সামনে হচ্ছে এই হচ্ছে তোমাদের ফাইনাল প্রাইস। তো তোমরা সাবস্ক্রিপশন নিতে পারবে, তবে মেক শিওর এই যে নিচেই ছোট্ট করে লেখা থাকে হ্যাভ এ রেফারাল কোড, তো ইয়েস আলামিন 9 আমিন এখানে ইনপুট করবে। এবার আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 9, একটু হিস্ট্রির ওপর থেকে কোশ্চেন বলছে। মহাবলীপুরামের বিখ্যাত যে মন্দিরগুলো, মহাবলীপুরামের বিখ্যাত মন্দিরগুলো কোন পল্লব রাজার সময় নির্মিত হয়? মহাবলীপুরামের মন্দির গুলি কোন পল্লব রাজার আমলে নির্মিত হয়েছিল? দেখো মাথায় রাখতে হবে এটা আমাদের। আচ্ছা, আমরা যদি পল্লব রাজার কথা বলি, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে, পল্লবদের শ্রেষ্ঠ রাজাকে মাথায় রাখতে হবে, পল্লবদের শ্রেষ্ঠ রাজাকে এই প্রথম নরসিংহ বর্মন। এবং এনার সময় প্রথম নরসিংহ বর্মনের আমলেই কিন্তু মহাবলীপুরামের বিখ্যাত মন্দিরগুলি নির্মিত হয়েছিল। সো অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বখতিয়ার খলজি বাংলা আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন বা বাংলা কে শাসন করছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওই টাইমটার যে সময় যে আমরা প্রাচীন ভারতের ইতিহাস পড়েছি তোমরা জানবে। কোশ্চেন নাম্বার 10 স্ক্রিনে শুনবো, পল দিই আগে। আমি একটা ছোট্ট পোল দিচ্ছি পরিসংখ্যান, তোমাদের একবার ডিমান্ডগুলো জানার জন্য একবার নির্বাচন করতে পারো। অনলি কনস্টেবলে ফর্ম ফিল আপ করে থাকলে অপশন এ, যদি সব কটাই করে থাকো অপশন ডি। এই আর কি, একবার দেখি কে কেমন দিচ্ছ। কনস্টেবল বেশি রয়েছে, তারপরে সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর রয়েছে, ওয়্যারলেস রয়েছে এবং অলেও অনেকে রয়েছে। যাক, এই একটা ভালো অপশনস। ঠিক আছে, যাক। আচ্ছা, আমাদের অপশনস ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লক্ষণ সেন সঠিক উত্তর। অপশনস ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময় বাংলার রাজা বা বাংলা শাসন করছিলেন কে? অপশনস ডি, লক্ষণ সেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 11 এবং সাম্প্রতিক ঘটনার উপরে কোশ্চেন, একবার শুনি। বলছে ভারতের প্রথম ফায়ার পার্ক কোন রাজ্যে নির্মিত হচ্ছে? কান্ট্রিজ ফার্স্ট ফায়ার পার্ক। এখন প্রশ্ন আসতে পারে যে ফায়ার পার্কটা কি জিনিস? ফায়ার পার্কে মূলত মানুষের মধ্যে সেফটি, মানে ফায়ার রিলেটেড ক্যাম্পেইন, একটা সতর্ক প্রচারমূলক অভিযান তোমরা বলতে পারো। তো এটার সঠিক অ্যান্সার ছিল ওড়িশা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ওড়িশার চিফ মিনিস্টারকে অ্যান্ড গভর্নরকে? প্রথমে আমরা শুনবো সিএম। সিএম হচ্ছেন নবীন পট্টনায়ক, আর গভর্নর হচ্ছেন গণেশী লাল। গভর্নর হলেন গণেশী লাল আর সিএম হলেন নবীন পট্টনায়ক। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, দেখি কয়জন চর্চাতে রেখেছো। সেটা হচ্ছে আমাদের যে ইউনিয়ন টেরিটরি পুদুচেরির বর্তমান চিফ মিনিস্টার কে? পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হলেন
বলে দিই ভালো করে। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ডক্টর কিরণ বেদি। তার জায়গায় বর্তমানে এখন চার্জে রয়েছেন ডক্টর তামিলিসাই সৌন্দররাজন। ডক্টর তামিলিসাই সৌন্দররাজন, এটাই জানার ছিল। যাক, তোমরা চর্চাতে রেখেছো। আর এই রকম বিভিন্ন কোশ্চেন হবে, কিরকম জানো, বিভিন্ন রাজ্যে এরকম ফার্স্ট বেশ কিছু ইনিশিয়েটিভ রয়েছে। আমি একে একে বলছি, তোমরা জাস্ট কানেক্ট করতে পারো কি দেখো, নিজের মনেই নিজেই বুঝতে পারবে, তুমি তোমার জাজ। যেমন রাজিয়া একদমই যে টায়ার পার্ক, ভারতের ফার্স্ট টায়ার পার্ক, মনে রাখবে আমাদের কলকাতা। আচ্ছা, ট্রাম লাইব্রেরি কলকাতা। তারপরে যেটা আমাদের এই বোটের ওপরে যেটা যে লাইব্রেরি হলো সেটা কলকাতা। আচ্ছা, আর মাঝখানে এরকম গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভের মধ্যে, আচ্ছা, স্নেকপিডিয়া অ্যাপ সম্প্রতি খুবই চর্চাতে ছিল। স্নেকপিডিয়া অ্যাপ, স্নেকপিডিয়া সাপ সম্পর্কিত, এটা কেরল করেছে স্নেকপিডিয়া অ্যাপ। তারপরে সি প্লেন হবে কোথায়, উত্তরপ্রদেশ। মাফ করবে, সরি, গুজরাট। সি প্লেন হচ্ছে গুজরাট, যেটা হচ্ছে আমাদের স্পাইস জেট যেটা পরিচালনা করছে গুজরাট। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, হেলিপোর্ট পেয়েছে সম্প্রতি যারা, সেটা হচ্ছে আসাম। আচ্ছা, তারপরে আর তোমার শিরোনামে ছিল হ্যাঁ, জল ট্যাক্সি ছিল, ওয়াটার ট্যাক্সি ছিল, ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো, হ্যাঁ যাক, মোটামুটি চর্চাতে আছে, এইটুকুই বলবো ভালো কথা। আমাদের অ্যান্সার ছিল ওড়িশা। নিম্নের কোন মেলটির নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করা হয়েছে? অপশনস শুনবো, 12 দাগের প্রশ্ন। নিম্নের কোন মেলটির নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করা হয়েছে? অ্যাটলিস্ট 90% কারেক্ট অ্যান্সার হওয়া চাই, 90% কারেক্ট অ্যান্সার হওয়া চাই। 83 ওয়াই, কেন গো? আচ্ছা, আমি এটা বলি, আমরা সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থ অ্যানিভার্সারি করলাম কবে? 23 জানুয়ারি, তাই না? এটা কততম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী আমরা করলাম? এটা হচ্ছে পরাক্রম দিবস, এবার থেকে আমরা দেশটাকে পালন করব, তাই না? পরাক্রম দিবস। তো এই উপলক্ষেই তোমরা দেখবে পরাক্রম দিবস ঘোষণা হলো। নেতাজি এক্সপ্রেসের নাম করা হয়েছে হাওড়া কলকা যে মেল ছিল, অপশন বি সেটি। এছাড়া একটা বাস টার্মিনাল হয়েছে, বলতে পারে বাস টার্মিনালের নাম কি এবং কোন রাজ্য সেটা করেছে বাস টার্মিনাল? ওড়িশা, সঠিক উত্তর ওড়িশা, বাস টার্মিনালটা ওড়িশা। আচ্ছা, নেক্সট। এইটা আবার বলতে হবে, 13 দাগের কোশ্চেন স্ক্রিনে আসা শুরু হয়েছে। 2020 সালে ইউএস ওপেন, এনটিপিসি তো একবার জিজ্ঞেস হয়ে গেছে, একক মহিলা শিরোপা সম্প্রতি আবারও একটা তোমাদের চর্চাতে রাখতে হবে, আমি বলবো সেটাও, শুনি আগে। আচ্ছা, সঠিক উত্তর ছিল 2020 সালের ইউএস ওপেন। জানতে চেয়েছে 2020 সালের ইউএস ওপেন একক মহিলা শিরোপা সিঙ্গেল টাইটেল কে পেয়েছে? সঠিক উত্তর হবে নাওমি ওসাকা। নাওমি ওসাকা কোথা থেকে? নাওমি ওসাকা ফ্রম জাপান, জাপান। আর সম্প্রতি যেটা আমাদের চর্চাতে আবার এসেছে, সেটা কি এসেছে এনিওয়ান? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। কি ওপেন? অস্ট্রেলিয়ান ওপেন। তা যদি আমরা অস্ট্রেলিয়ান ওপেন 2021-এরটা আমরা আগে দেখি, যদি আমরা 21-এরটা দেখি, পুরুষদের সিঙ্গেল টাইটেল কে পেয়েছে এবং মহিলাদের সিঙ্গেল টাইটেল কে পেয়েছে? তো আমরা প্রথমেই মনে রাখবো পুরুষদের সিঙ্গেল টাইটেল কে পেয়েছে। তো পুরুষদের সিঙ্গেল টাইটেল
নোভাক জাকোভিচ। নোভাক জাকোভিচ কোথাকার? নোভাক জাকোভিচ সার্বিয়া। এখান থেকে খুব প্রশ্ন আসে যে নোভাক জাকোভিচ কোন দেশের টেনিস তারকা? তিনি হলেন সার্বিয়ার টেনিস তারকা। আর ওমেনদের মধ্যে যিনি জিতেছেন তিনি সেম এই যে নাওমি ওসাকা, নামটা মনে রাখলেই হবে, জাপান থেকে। নাওমি ওসাকা, জাপান। তো যদি আমরা অস্ট্রেলিয়ান ওপেন 2020 কথা আলোচনা করতাম 2020, তাহলে মেনে সেম নাম পেতাম, বাট ওমেনের নামটা ডিফারেন্ট হতো। কেউ কি বলতে পারবে? সাফিয়া কেনিন। ঠিক বলেছে। কে বলেছে? রিজিয়া। ভেরি গুড। মেন্সদের মধ্যে নোভাক জাকোভিচ হতো, ওমেন্সদের মধ্যে হতো সোফিয়া কেনিন। ঠিক আছে, মেন্সদের মধ্যে হতো নোভাক জাকোভিচ, মেন্সদের মধ্যে হতো নোভাক, আর ওমেনদের মধ্যে হতো কি বললাম বলো না? সোফিয়া কেনিন। কোথাকার সোফিয়া কেনিন? শি ইজ ফ্রম ইউএসএ। তো এইটা দিয়ে প্রশ্ন এবারে এনটিপিসিতেও এসেছে, এবং আশা রাখছি আগামী ডাব্লিউবির মতো পরীক্ষাতেও আমরা লক্ষ্য রাখতে পারি এটার উপর থেকে। খুব ইম্পর্টেন্ট টপিক, মাথায় রাখবে। আচ্ছা, এবারে ন্যাশনাল কংগ্রেসের ওপর থেকে একটা কোশ্চেন। আমি তোমাদের স্পেশাল ক্লাসে লাস্ট মান্থে যারা ক্লাস করেছিলে তারা দেখবে খুব ভালো হবে। এই কোশ্চেন আমি তোমাদের ন্যাশনাল কংগ্রেস করিয়েছিলাম। তো একটা কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হননি? অম্বিকাচরণ মজুমদার, বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বোস নাকি মহাত্মা গান্ধী? তোমরা যারা অপশন ডি দিচ্ছ তাদেরকে আমি খুব বড় করে একবার বকি, শোনো। বেলগাঁও অধিবেশনের কথা, হুম, বেলগাঁও অধিবেশনটা এনটিপিসিতে বোধহয় 2-3 দিন এসে গেছে প্রথম দিকে। 1924 এর বেলগাঁও অধিবেশন একমাত্র অধিবেশন, তাই না? ইয়েস। তাহলে মহাত্মা গান্ধী কেন নির্বাচন করলে? সঠিক উত্তর ছিল বাল গঙ্গাধর তিলক। অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কখনো সভাপতি তিনি হননি। নেক্সট, 30% কিন্তু মহাত্মা গান্ধী নির্বাচন করেছিলেন, মাথায় রাখবে। হ্যাঁ, মহাত্মা গান্ধীর এই কোশ্চেনটা আসে কোন জায়গায় বলো তো? গণপরিষদ পড়েছিলে, মনে আছে? গণপরিষদ প্রশ্ন আসে যে নিম্নের কোন বিশিষ্ট ব্যক্তি গণপরিষদের এতে ছিলেন না, তখন অ্যান্সার হয় মহাত্মা গান্ধী। বিশাখা, এটাও চর্চাতে ছিল, আই থিঙ্ক 2020 মিডিলের দিকের ঘটনা। দেখো তো পারো কি? ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন, এটার উপর থেকে আমি লাস্ট মান্থে ক্লাস করিয়ে রেখেছি। ঠিক আছে, তো যারা দেখোনি আমি সবাইকে রিকোয়েস্ট করব লাস্ট মান্থের ওই ক্লাসটা একবার দেখে নেবে। তো ভারতের জাতীয় কংগ্রেসের যত অধিবেশন বা ইত্যাদি ইত্যাদি সব কিন্তু করানো ছিল। সঠিক উত্তর ছিল স্টাইরিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পুস্তকটির লেখক হলেন? এটা পপুলার কোশ্চেন, অনেকবারই আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি। মূলক রাজ আনন্দ, ড্যান ব্রাউন, বিমল জালান নাকি অমর্ত্য সেন? দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পুস্তকটির লেখক হলেন, সঠিক উত্তর হবে অমর্ত্য সেন। অপশনস ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুটো অপশন, প্রশ্নটা শুনে নাও। প্রশ্ন হচ্ছে 2000 এই লাস্ট নোবেল পুরস্কারে শান্তিতে নোবেল পুরস্কার কারা পেয়েছে? 2020 শান্তির নোবেল পুরস্কার কারা পেয়েছে?
কোন সংস্থাটি পিস নোবেল পিস প্রাইজ পেয়েছে? আমি দেখলাম ইদানিং কিন্তু বেশ এই দুটোর উপরে গুলিয়ে যাচ্ছে। দেখো, WFP অ্যান্ড FAO এর দুটোর ফারাক আছে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা করা হয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটার অ্যান্সার কি ছিল? বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আমরা যেটাকে বলে থাকি। রোমে যাদের হেডকোয়ার্টার অবস্থিত, তাই না? রোমে সদর দপ্তর অবস্থিত। অ্যান্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা নয়, অ্যান্সার ছিল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 30% কিন্তু অপশন ডি কজন নির্বাচন করলে, এর কাজ কি? অপশন ডি বলো, অপশন ডি এখানে ছিল। নেক্সট, জাতীয় আইন দিবস কোশ্চেন নাম্বার 17 কবে পালিত হয়? এটা অ্যাটলিস্ট আমি অনেকটা আশা করব আর কি। 56% কেন গো? জাতীয় আইন দিবস আর একটু বেশি আশা করছিলাম। এটাকে আমি ইংরেজিতে বলি, দেখো পারো কি? ন্যাশনাল ল ডে বা কনস্টিটিউশন ডে, কিছু মনে পড়ছে? সঠিক উত্তর কি ছিল? 26 নভেম্বর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ, সংবিধানে পড়ানো হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হলেন? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হলেন? 90% আশা করি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান, দেখো এটার মানে হচ্ছে আইসিসি। আইসিসি চেয়ারম্যান বললে তো অনেকে আবার বলে ফেলতে। তো আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেটাই তো বাংলাতে জিজ্ঞেস করছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হলেন। সো গ্রেগ বার্কলে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুবাইতে সদর দপ্তর অবস্থিত আইসিসি। নেক্সট, এসিসির ফুল ফর্ম কি? এসিসির ফুল ফর্ম কি? এনিওয়ান? এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এটা কেন জিজ্ঞেস করলাম, কেউ ধরতে পেরেছে আশা করি অনেকেই। সম্প্রতি খুব সংবাদ শিরোনামে ছিল, তাই না? কেন বলতে পারবে? সম্প্রতি সংবাদ শিরোনামে ছিল। ইয়েস, জয় শাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট কি, এশিয়ান ক্রিকেট যে কাউন্সিল ছিল, সেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জয় সাহা প্রেসিডেন্ট হয়েছেন, তাই না? জয় শাহ প্রেসিডেন্ট হয়েছেন, এই জন্য সংবাদ শিরোনামে ছিল। এর আগে এখানে ছিল বাংলাদেশের পাপন ছিল, আই থিঙ্ক নাজমুল হোসেন পাপন। নেক্সট, ফিফা ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2020। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 19 বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, শুনবো। সারা বেহাদ্দি, লুসিয়া ব্রোঞ্জ, নাকি সেরিনা উইগম্যান, নাকি নান অফ দ্য অ্যাবভ? ফিফা ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার, যেমন মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার আসে, ঠিক তেমনি ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফিফার কে পেলেন? সঠিক উত্তর হবে, কে বলবে? লুসিয়া ব্রোঞ্জ।
লুসিয়া ব্রোঞ্জ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাথায় রাখবে। কি বললাম? লুসিয়া ব্রোঞ্জ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? লুসি ব্রোঞ্জ বা লুসিয়া ব্রোঞ্জ যেটাই বলো, সঠিক উত্তর হবে। নেক্সট, হ্যাঁ কোশ্চেনটাকে পড়ো। সম্প্রতি ইসরো CMS-01 স্যাটেলাইট কোন স্পেস সেন্টার থেকে লঞ্চ করলো? কোশ্চেন নাম্বার 20 অন ইউর স্ক্রিন। ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু, অর্থাৎ কর্ণাটক। CMS এটা কি ধরনের স্যাটেলাইট? এটা কি একটা আর্থ অবজার্ভিং স্যাটেলাইট? এটা নাকি কমিউনিকেশন স্যাটেলাইট? হুইচ টাইপস অফ স্যাটেলাইট এটি? আমি খাবো না, যা হলে খেতাম, খাবো না, মাথা ধরেছে, খাবো না। মাথায় রাখবে এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট, এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট। CMS এটা কি নেচার কি? কমিউনিকেশন স্যাটেলাইট, আমি বারবার বলেছিলাম, মাথায় রাখবে এটা কমিউনিকেশন স্যাটেলাইট। দেখো এটি কোথা থেকে লঞ্চ করা হয়েছে সম্প্রতি? অপশনস বি, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায়, কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, মানে কোথায়? অন্ধ্রপ্রদেশ। PSLV মানে হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। বিক্রম সারাভাইটা কোথায়? বিক্রম সারাভাইটা কোথায়? এই প্রকাশ, তুমি কি শুরু করেছো রে? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায়? বিক্রম সারাভাই এটা কেরল, ত্রিভন্তপুরম, তাই না? কেরল, ত্রিভন্তপুরম অপশনস। নেক্সট, এই বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয়। প্রাচীন ভারতীয় স্বর্ণযুগের অগ্রদূত কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 21 অন ইউর স্ক্রিন। আচ্ছা পোলটা দিয়ে নেই। প্রাচীন ভারতীয় স্বর্ণযুগের অগ্রদূত কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশনস বি, সমুদ্রগুপ্ত। অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রতি বছর কবে ন্যাশনাল কনজিউমার রাইট ডে পালিত হয়? কোশ্চেন নাম্বার 22 অন ইউর স্ক্রিন। ন্যাশনাল কনজিউমার রাইট ডে, যেটাকে আমরা ভোক্তা অধিকার দিবস আমরা বলে থাকি। ন্যাশনাল কনজিউমার রাইটস ডে প্রতি বছর কবে পালিত হয়? সঠিক উত্তর ছিল 24 ডিসেম্বর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ন্যাশনাল কনজিউমার রাইট ডে। এই কোশ্চেনটা আসে, কোশ্চেনটা একবার SSCর কোন একটা এক্সামে ছিল, আই থিঙ্ক CPO বা কিছু। হ্যাঁ, কি বললে? জাতীয় ভোক্তা অধিকার দিবস মানেই তো তোমার ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, ঠিকই তো আছে। কোথায় ভুল হলো? এনিওয়ান, সবাই একবার দেখো। ঠিকই আছে, 24 ডিসেম্বর। নেক্সট, ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম, হ্যাঁ এটা বলতে হবে। কোশ্চেন নাম্বার 23।
শুনি একবার। খুব চর্চাতে ছিল, ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম কোথায় এস্টাবলিশ করা হচ্ছে? সঠিক উত্তর হবে ওড়িশা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখানে কোন ইভেন্ট আয়োজিত হবে বলতে পারবে কত সালের? ইয়েস সৌমেন বোস, তুমি ঠিকঠাক যাচ্ছ। হ্যাঁ, 2023। ঠিক ঠিক। আচ্ছা, নেক্সট। কোন চীনা পর্যটকের রচিত গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম? কোশ্চেনটা ভেবে নাও, তারপর শুনবো। ভেবে নাও, পোল দিচ্ছি। কোন চীনা পর্যটকের রচিত গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম? রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম কোন চীনা পর্যটকের রচিত গ্রন্থ? ই সিং, ফা হিয়েন, হিউয়েন সাং নাকি জেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফা হিয়েন। এই চীনা পর্যটকের রচিত গ্রন্থের ওপর থেকে আমি একটা ক্লাস করে দিয়েছিলাম যখন হিস্ট্রির ওই পোর্শনটা পড়াইছিলাম। সো অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট ফাইনাল কোশ্চেন দিচ্ছি, তবে ভালো করে পড়বে। 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরিজ শিরোনামে বইটি সম্প্রতি কে প্রকাশ করলেন? 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরিজ শিরোনামে বই কে প্রকাশ করলেন? রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু অর্থাৎ এম ভেঙ্কাইয়া নাইডু নাকি রামনাথ কোবিন্দ? সঠিক উত্তর হবে অপশনস বি, এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি হচ্ছেন ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। কে কত স্কোর করলে সেটা দেখব। তোমাদের সুমন সরকার 28টা পোল হয়েছে, 25টা সঠিক করেছে। প্রকাশ ঘরাইন, কুনাল মন্ডল, শান্তু, গোবিন্দা, আবু সুফিয়ান ভালো করে, অভিজিৎ ভালো করে, অয়ন, সুবীর, বিক্রম। আর বাকিদের কি অবস্থা, কে কত স্কোর করলে? হ্যাঁ, 31 করেছে, 19টা কারেক্ট। তাও চলে যাবে, কোশ্চেন ইজির ওপর থেকেই ছিল। আর বাস আজকের পর্বে এতটুকুই থাকবে। আমি আর 10 মিনিট তোমাদের সঙ্গে আর রয়েছি, কারো কোনো জিজ্ঞাসা যদি সাহায্য করতে পারি একবার শোনাবে। আর আমি এরকম ফ্রি স্পেশাল ক্লাস বেশ করিয়ে থাকি এবং অলরেডি করিয়ে রেখেছি, একবার তোমরা চেক আউট করবে। এই যে স্পেশাল ক্লাসের এই পোর্শনটা গিয়ে সি অল করলে সবকটা তোমার সামনে খুলে যাবে। আর যদি কেউ চাও প্লাস সাবস্ক্রিপশন নিতে, আমাদের অলরেডি ব্যাচ কোর্স চলছে, ব্যাচ 2 চলছে, জয়েন করতে পারো। বাকিগুলো রেকর্ডেড দেখবে, আর যেটা চলছে সেটা লাইভও তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবারে আমি আসি তোমাদের কিছু প্রশ্ন। ম্যামকে বলবেন প্রভার্ব করিয়ে দিতে। আচ্ছা, ওটা ম্যামকে তুমি একবার বলো, আমি আমার মাথায় থাকবে না, এই হচ্ছে সমস্যা। আমার শরীরটা এমনি খারাপ, আর তার উপরে আচ্ছা করিয়েছে প্রভাব, অভিজিৎ বলছে। দেখো অভিজিৎ কি বলছে। আমার শরীর খুব একটা ভালো নেই গো, খুব একটা ভালো যাচ্ছে না, কেন বুঝে পাচ্ছি না, মন দুর্বল হয়ে যাচ্ছে আমার শরীরের জন্য। দীপেন্দু বলছে দাদা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে একটু জানাবেন। রেলওয়ে গ্রুপ ডি এক্সামের কিন্তু ওই যে শিডিউলটা এখনো কিন্তু প্রোভাইড হয়নি, এই জন্যই তো বলতে পারছি না। না, আমার এই স্পেশাল ক্লাসগুলো রোজ থাকে না, সমস্যা হয়। তবে আমি মার্চে এই কয়েকদিন আমি একটু রেস্ট করে শরীরচর্চা করে নিয়ে আমি মার্চ থেকে আবার রেগুলার আমি এই মিশন খাকি, এটা আমার খুব সাকসেসফুল সিরিজ তোমরা জানো, আমি আবার স্টার্ট করে নেব, ঠিক আছে? ইয়েস অসীম, পরে প্রচুর প্রেশার। দেখো, নিজেরা প্রস্তুতি নিচ্ছ তো, আমাকে একটা বলো, তুমি 90টা দিন তুমি এখন থেকে স্টাডি প্ল্যান তৈরি করো। পরীক্ষা ভোটের আগে হবে না ভোটের পরে হবে এগুলো কেউ জানি না, অনেস্ট বলছি। তো তুমি একটা কাজ করো, তুমি 90 দিনের একটা প্ল্যানিং তৈরি করো। জাস্ট ফেস টু ফেস তোমাকে আমি কিছু তথ্য শেয়ার করছি, শোনো।
তুমি 90 দিনের একটা স্ট্রাকচার তৈরি করো যে 90 দিনের মধ্যে এই জিনিসটা আমি করবো, অর্থাৎ তুমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো যে আমি এই বিষয়গুলো আমি 90 দিনে কভার করবো। কি কভার করবে? তুমি 90 দিনের WP কমপ্লিট সিলেবাসটা তুমি রপ্ত করবে, যা হয় হোক। হ্যাঁ, তো এখন এই 90 দিনে কভার করবো বললে কভার করা না, তার জন্য তোমার দৈনিক 4-5 ঘন্টা করে তোমার স্টাডি করতে হবে প্রপার ওয়েতে, এবং সেলফ স্টাডি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা আমাকে বলো সবার প্রিভিয়াস ইয়ার সলভ করা ডান? আমি একটা ইয়েস নো পোল দিচ্ছি, দেখো এখানেই বোঝা যাবে, অনেস্টলি তথ্য দেবে। সবার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ যে কয়েকটা ইয়ার অ্যাভেলেবেল ইন্টারনেটে, সবার কি ডান প্রিভিয়াস ইয়ার সলভ করা? দেখো কজনকে আমি বকবো, কিভাবে হবে এমনি করে? 36% ট্রু আর 64% ফলস। বলো, প্রতিযোগিতায় যখন পিছিয়ে পড়বে তখন ভালো লাগবে? লাগবে না, সেটা তোমারও খারাপ লাগবে এবং আমার শুনতেও খারাপ লাগবে, তখন তোমার নিজেরও মন কষ্ট হবে, কেন করলাম। তো সেই কেন করলাম না তার উত্তর তুমি যদি আজকে ঠিকঠাক করে করো তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তোমার WEPর তুমি ফর্ম ফিল আপ করেছো, তোমার কাজ হচ্ছে এখন ফুল ফোকাস স্টাডিতে রাখা। তো ফার্স্ট প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করে নাও সবাই, তারপরে তুমি টপিক ভিত্তিক ওঠাও বেশ কিছু। প্রথমে মনে করো তুমি জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস টপিক তুললে, তোমার সেখানে 50টা নাম্বার থাকবে। তো এই 50টা নাম্বারের জন্য তুমি প্রথমে ভাগ করে নাও যে তুমি জীবন বিজ্ঞানের পার্ট থেকে যেগুলো কভার করবে, আগে জীবন বিজ্ঞানটা কভার করছো, ভৌত বিজ্ঞানটা কভার করছো, তারপর রসায়ন বিজ্ঞান পার্ট, আর ওভারঅল সায়েন্সের উপর থেকে বেশ কিছু স্ট্যাটিক তুমি কভার করে নিলে। এইভাবে প্রথম তুমি সায়েন্সের পার্ট অর্থাৎ জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেসে আমাদের WEP তো আলাদা করে বেশ বলে দিয়ে থাকে না, যেখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু, যেটা তুমি যদি রেলে গ্রুপ ডি সিলেবাস কম্পেয়ার করো বা NTPC, সেখানে অনেকটা ডিটেল থাকে, এখানে তো এমন কিছু নেই। তোমার কাজ হচ্ছে ফার্স্ট বিজ্ঞানের পার্টটা মনে করো ধরলে, আমি এক একটা করে উদাহরণ দিলাম, তারপর দেখবে তোমাদের পলিটির ওপর থেকে কোশ্চেন থাকে, পলিটিটা কভার করো। ঠিক এইভাবে তুমি যদি কভারটা করো দেখবে এই 3 মাস তোমার আরামসে পার হয়ে যাবে এবং তুমি ধরতেই পারবে না যে তোমার শেষ হয়ে মানে সময়টা কিভাবে চলে গেল। তো সময়টা দিয়ে দেখো, তারপরে তুমি বুঝবে কতটা সময় দেওয়া দরকার। ডেফিনেটলি সময় দরকার। সবাই একবার মাথায় রাখবে এই সমস্ত বিষয়। কোশ্চেন কোথায় পাবে একবার ইন্টারনেট ঘাটাঘাটি করে ডাউনলোড করতে পারো এগুলো। আর এই যে ক্লাসটা করলে এটার PDF তো প্রত্যেকে পেয়ে যাবে ডাউনলোড। এই ক্লাসটা যেহেতু রেকর্ড লাইভ হয়েছে, এই ক্লাসটা প্রসেসিং হতে নিয়ার অ্যাবাউট আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এই ক্লাসটা আবার তোমরা PDFটা ডাউনলোড করে নিতে পারবে। আমার নেক্সট ক্লাস আবার মানে তোমাদের ফ্রি স্পেশাল ক্লাসে দেখা হবে আবার মার্চ মাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তার আগে আমার আপাতত ক্লাস থাকছে না ক্লাসে। আচ্ছা, আমি মুখে মুখে দেখি তোমাদের বেশ কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, সংবিধানের ওপর থেকে দেখি কে কত চর্চা করলে। শরীরটা আমার খুব একটা ভালো নেই, আমি আর মিনিট সাথে কাছি, আমি কয়েকটা প্রশ্ন মুখে মুখে জিজ্ঞেস করি, দেখি কে বলতে পারবে। কে বলেছিলেন প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা? সংবিধানের সোল তিনি বলেছেন প্রস্তাবনাকে। সেটাই পার্থক্য। ওই দেখো দুজন প্লাস কমেন্ট করে বেরিয়ে গেল, রিঙ্কু আর রিজিয়া, ওই দুজন ঠিক বলেছে, আর বাকি তার উপর গড় করে যা বলছিল সবাই ভুল। শব্দটা কি ব্যবহার করেছে? প্রস্তাবনাকে তিনি বলেছিলেন। তো যখন এই যে প্রাম্বেল বা যে প্রস্তাবনা, ওই যে আমরা ভারতের জনগণ, তো এই যে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। আর তোমরা যেটা যাচ্ছিলে আই থিঙ্ক আর্টিকেল 32 এর সঙ্গে যাচ্ছিলে, যেটাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন BR আম্বেদকর, তাই না? সো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, আর যদি একটা ইন্টারেস্টিং কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা যায়, ভারতীয় সংবিধানের 19 সংখ্যক ধারা কি বর্ণিত করে? আর্টিকেল 19, একটু ডিটেল যারা পড়েছো বলতে পারবে আর্টিকেল 19 কি ডিল করে, আর্টিকেল 19 কি বলে? হ্যাঁ, এক্স্যাক্টলি, ফ্রিডম। তোমরা মাথায় রাখবে ভারতের সংবিধানের 19 সংখ্যক আর্টিকেলে নাগরিকদের 6 প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে।
কয় প্রকার অধিকার? 6 প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। কি কি? বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশ। বাক স্বাধীনতা তো আমাদের কন্ট্রোল করা হয়নি, বাক স্বাধীনতা এবং যেকোনো কিছুতে ওপিনিয়ন দেওয়ার ক্ষমতা রয়েছে। কোনো সমিতি বা সংঘ এটা গঠন করা যেতে পারে। এই যে ভারতের সর্বত্র আমরা সমানভাবে চলাফেরা করছি, আজকে আমি কলকাতা থেকে কখনো আসাম যাচ্ছি, কখনো ত্রিপুরা যাচ্ছি, কখনো ব্যাঙ্গালোর যাচ্ছি, এই যে সর্বত্র সমানভাবে চলাফেরার অধিকার দেওয়া হয়েছে। মূল ভূখণ্ডের মধ্যে আমি কিন্তু সবাই সচলভাবে চলাফেরা করতে পারি যে কোনো অঞ্চলে। আজকে আমার কাজের সুবিধার্থে, আজকে আমার পড়াশোনার সুবিধার্থে আমি দিল্লি গিয়ে থাকছি, আমি রাজস্থানে গিয়ে থাকছি, তো সর্বত্র যে মানে বসবাসের যে অধিকার সেটা দেওয়া হয়েছে। যে কোনো বৃত্তি বা যে কোনো পেশা অবলম্বন করা যেতে পারে, পেশা অর্থাৎ প্রফেশন করা যেতে পারে। তো এই যে 6 প্রকার, আই থিঙ্ক আমি 6টাই বললাম, এই যে 6 প্রকার, এই 6টা ওয়্যারলেস অপারেটরটা বাপন আমি আজকে সম্ভব হলে আমি একবার দেখে নিচ্ছি ওয়্যারলেস অপারেটর। আমার এখনো সত্যি কথা আমি নোটিফিকেশনটা খুলেইনি, মানে আমার শরীরটা খুবই খারাপ চলছিল আজ কয়েকদিন ধরে এই সমস্ত বিষয়। যাই হোক, সেসব তোমাদের উপর চাপ দেওয়ার লাভ নেই, তোমরা তোমাদের মতো পড়াশোনা করো, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। আর একটা বিষয়, এই পরিশ্রমের ব্যতীত কিন্তু কিছু নেই। তুমি তোমার পরিশ্রম দিয়ে, তুমি তোমার মেহনত দিয়ে, তোমার তো দরকার একটা আসন, একটা সিট তোমার দরকার, তুমি সেটা কোয়ালিফাই করবে তুমি তোমার মেহনত দিয়ে, পরিশ্রম করার মাধ্যমে। মাথায় রাখবে এই বিষয়গুলো। তো রিজিয়া, সবাই ভালো থেকো। আর তোমাদের প্লাস বোধহয় আগামী কাল থেকে আমার রয়েছে, তোমাদের অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি হবে আই থিঙ্ক কাল থেকে, তো ওটা কাল থেকে আমি জয়েন করছি। সবাই ভালো থেকো। এই আজকে তোমাদের ফিরোজ স্যারের ক্লাস আছে রিজিয়া, প্লাসে তোমাদের প্লাসে আজকে ফিরোজ স্যারের ক্লাস আছে, ওই জন্য ফিরোজ স্যার আজকে ডোব দিয়েছে আই থিঙ্ক। মিনাজুল, তোমরা মিনাজুল স্যারের ক্লাস চলছে এখানে কেন? এই মিনাজুল স্যারের ক্লাসে চলে যাও, মিনাজুল স্যার ক্লাস করছে, মিনাজুল স্যার প্লাস ক্লাস চলছে। আজকে ফিরোজ স্যারের ক্লাস নেই, এই জন্য ফিরোজ স্যার আজকে দিয়েছে।